হ্যালো লিসেনার্স, কেমন আছেন সবাই? আমার দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো ডাটা টাইপস, এ সম্বন্ধে কিছু ধারণা দিব এবং অ্যারে নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমে জেনে নিই যে ডাটা টাইপস কি কি ধরনের হতে পারে। আহ, প্রথমেই ডাটা টাইপস যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমেই দেখা যাবে যে আমাদেরকে যে কিছু জিনিসের সাথে পরিচিত হতে হবে, যেমন ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ কি ধরনের নাম, মানে সেটা কি ধরনের জিনিস ইনক্লুড করতে পারে? ইন্টিজার করতে পারে যে হোল নাম্বার, একটা প্রকৃত সংখ্যা যেটা, সেটাকে সে আহ, নিতে পারে। মানে সেই ভ্যালুটাকে সে নিজের ভিতরে ধারণ করতে পারে। ফ্লোটিং ফ্লোটিং পয়েন্ট নাম্বার যেটা, সেটা হবে নিউমেরিক্যাল, কিন্তু সাথে ডেসিমাল পয়েন্ট থাকবে, ডেসিমাল ডিজিট থাকবে। যেমন আমরা যদি লিখি 37.75, তা যদি লিখি সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। স্ট্রিং হচ্ছে সিরিজ অফ ক্যারেক্টার্স, যেটা বলা হয় আর কি একগুচ্ছ ক্যারেক্টার বা লেটারের সমষ্টি, যেটা সেটা হচ্ছে স্ট্রিং। যেমন বাংলাদেশ, এটা একটা স্ট্রিং, কারণ এখানে অনেকগুলো লেটার রয়েছে এবং ক্যারেক্টারও আছে। শুধু বি বা শুধু এ, এটা কিন্তু আহ, মানে ইয়ার ভিতরে, স্ট্রিং এর ভিতরে পড়ে না। এটাকে আপনারা যদি আমরা যেরকম পাসওয়ার্ড কোনো কিছুতে লিখতে গেলে আমরা মিক্স করি, কিছু লেটার দিই, কিছু সংখ্যা দিই, আর সেটা কিন্তু তখন ইন্টিজার টাইপ হিসেবে হয়ে যায়। তো যাই হোক, এর পরের ডাটা যেটা আছে সেটা হচ্ছে বুলিয়ান। এটা বুলিয়ান ডাটা হচ্ছে যে ট্রু অর ফলস এই হিসেবে সে নিবে। কোনো একটা ভ্যালু, সেটা কি সত্য নাকি মিথ্যা, সেটা নির্ধারণ করবে। কিন্তু সেটা নির্ধারণ করবে, যদি ট্রু হয় তাহলে সেটা 1, আর যদি ফলস হয় তাহলে 0। আর এরপরের ডাটা টাইপ হচ্ছে যে অ্যারে। অ্যারে হচ্ছে একগুচ্ছ ভ্যালু একটা ভেরিয়েবলে নেওয়া। মানে একটা গ্রুপ, একটা একটা গ্রুপের ভিতরে আমরা কিছু ভ্যালু নিছি, কিন্তু সেটা একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করতেছি, সেটাকে আমরা অ্যারের মাধ্যমে প্রকাশ করতে পারি। তারপর আহ, যে ডাটা টাইপটা আছে সেটা হলো অবজেক্ট টাইপ। এটা আর কি একটা স্ট্রাকচার, কিন্তু ডিফাইন করা হয় একটা ক্লাসের মাধ্যমে। এগুলো আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব তখন এই অবজেক্ট সম্বন্ধে জানবো, ডিটেলস জানবো তখন। আর নাল যেটা আমরা লিখি NULL, এটা দিয়ে মানে কোনো জিনিসে কোনো ভ্যালু, একটা ভ্যালু আছে সেটাতে মানে কোনো ভ্যালু নাই, কিন্তু সেটা ভ্যালু একটা। যেমন আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ইকুয়াল দিয়ে শুধুমাত্র দুটো কোটেশন দিয়ে রাখি, এতে কিন্তু কোনো ভ্যালু থাকতেছে না, কিন্তু তার উপরেও কিন্তু একটা ভ্যালু আছে। একটা স্পেস হোক বা একটা ছোট ইয়া, যদি আমরা ছোট সাইজের একটা ভ্যালু সে কিন্তু নিচ্ছে, কিন্তু এতে কোনো ভ্যালু নেই, এটা আমরা দেখতেছি। তো এটা হচ্ছে নাল। এরপরে এরিথমেটিক অপারেটরস আছে, যে যেমন হচ্ছে প্লাস, মাইনাস, তারপরে হচ্ছে ডিভাইড করা, দুটা নাম্বারকে ডিভাইড করা, আহ, তারপরে হচ্ছে মডুলাস করা। মডুলাস হচ্ছে যে আমরা যে পার্সেন্টেজ চিহ্নটা ইউজ করি কোনো যে কোনো কিছুর ক্ষেত্রে, সেটাকে আর কি প্রোগ্রামিং এ মডুলাস বলা হয়। মানে হচ্ছে যে রিমাইন্ডার, যেমন আমি 13-কে 4 দিয়ে ভাগ করলাম, রিমাইন্ডার আমার থাকবে, মানে ভাগশেষ থাকবে 1। এটাই হলো এটাই সে যে ভেরিয়েবলটাতে আমরা মানে ভ্যালুটাকে নিচ্ছি, মডুলাস করতেছি, যে ভেরিয়েবলের মাধ্যমে সেই ভ্যালুটাকে নির্ধারণ করতেছি, এই 1 যেটা থাকবে সেটা সেই ভেরিয়েবলের মান হয়ে যাবে তখন। তারপরে মাল্টিপ্লাই করার জন্য তো আছেই, মাল্টিপ্লিকেশন বা স্টার, যেটা আমরা কিবোর্ডের উপরে দেখি। তো এটা দিয়ে আর কি আমরা গুণ করতে পারি দুটা ভ্যালুকে, তিনটা ভ্যালুকে। তো এই হলো ডাটা টাইপ। আর কিছু আর এরিথমেটিক অপারেটরস। এরিথমেটিক অপারেটরস পিএইচপি তে যেভাবে কাজ করে, যেমন ধরুন আমি যদি একটা করতে চাই, মানে
ইকুয়েশন করতে চাই, যেমন একটা ফাইল ক্রিয়েট করে নিই, সেজন্য নাম দিই arithmetic.php। ভেরিয়েবল ক্রিয়েট করে নিই রেজাল্ট ইকুয়ালস, আমি যদি 1 যোগ 2 ইন্টু 4 প্লাস 2 প্লাস 3, এটা যদি আমি করতে চাই তাহলে পিএইচপি কাজ কিভাবে করবে? আমি যদি ইকো এটার দেখি, দেখা যাবে যে রেজাল্টটা শো করবে, কিন্তু কাজ কিভাবে করে? পিএইচপি মূলত প্রথমে গুণের কাজটা আগে করে। এখানে গুণ করার পর এই 2 আর 4 গুণ হওয়ার পর যে মানটা আসবে, সেই মানটা এখানে পরে শো করবে। তারপরে সে করবে কি, পাশাপাশি দুটোকে আগে যোগ করবে, প্রথম দুটোকে। ব্যাপারটা এরকম, যদি এটা কপি করে পেস্ট করে দিই, তাহলে প্রথম লাইনের পর এটা হয়ে যাবে 8, দেন 1 আর 8 যোগ হবে, যোগ হওয়ার পরে এটা 9 হয়ে যাবে। দেন 9 আর 2 যোগ হয়ে 11 হয়ে যাবে। দেন লাস্ট যে আউটপুটটা আসবে 11 আর 3 যোগ করে 14। পিএইচপি মূলত এভাবে কাজ করে। এখন আমরা যদি হলো এইগুলো বাদ দিয়ে ডিরেক্টলি রেজাল্টটা দেখি, যে ইকো ডলার রেজাল্ট, এটা যদি দেখি, পিএইচপি আমরা এখানে নাম দিয়েছিলাম arithmetic.php। এখন রেজাল্ট কিন্তু শো করছে 14। সো এর ভিতরে কিন্তু কাজ ওইভাবে হয়েছে, আমি যেভাবে দেখালাম সেভাবে কাজটা হয়েছে। প্রথমে গুণের কাজটা হবে, তারপরে প্রথম দুটা যদি যোগ থাকে বা বিয়োগ থাকে সেটা হবে, তারপরের ভ্যালুটাকে নিয়ে আর কি সবসময় প্রথম দুটোর সাথে হবে। তো এইভাবেই পিএইচপি তার রেজাল্ট শো করে। এখন দেখব যে জয়েনিং কিভাবে করতে হয়। আমরা যখন পিএইচপি আউটপুট করব বা পিএইচপি কে হলো আরো কিছু জয়েন করতে চাবো একটা লাইনের সাথে, তখন কিভাবে জয়েন করতে হয় এটা আমি প্রথমে দেখিয়েছিলাম, যে ডট দিয়ে কনক্যাটেনেশন যেটাকে বলা হয়, সেটা দিয়ে করা যায়। তো সেটা কিরকম, এটা ওই দিন হয়তো বা অত ভালো করে উদাহরণ দেওয়া হয়নি। আজকে চলুন দেখি একবার। এটাকে কমেন্টস দিয়ে রাখি। ধরুন একটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করলাম, নাম দিলাম ভেরিয়েবল 1, এবং এতে একটা স্ট্রিং, যে আমরা যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছিলাম সেটাই প্রিন্ট করব। দেখুন কিভাবে করতে হয়। দুটা ভেরিয়েবলের মাঝে আমরা দুটা যদি হলো ভ্যালু নেই, ওয়ার্ল্ড, এটা ইকো আমরা করব এখন, সরি, ভেরিয়েবল 1 ডট দিয়ে ভেরিয়েবল 2, এটা দিলেই আমাদের দুটো স্ট্রিংকে একসাথে দেখাবে। দুটো, সরি, এটা 1 হয়ে গিয়েছে, আমরা একটা ডট দিই। এখন এটা পেজ যদি রিফ্রেশ করি, দেখুন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে একসাথে। এখানে যদি আমরা একটু গ্যাপ করে দিতে চাই, তাহলে কনক্যাটেনেশন দিয়ে
শুধু একটা স্পেস দিলেই, ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা স্পেস দিলেই সে স্পেসটা নিয়ে নেবে। আমরা যাই দিই না কেন তা ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। আমরা যদি এই ডাবল কোটেশনের ভিতরে ব্রেক দিই, ব্রেকের ব্যবহার আমরা জানি। দেখুন ব্রেক দিলে কি হয়, পরের লাইনে চলে আসলো। তো এইভাবে আমরা মানে দুটো স্ট্রিং কে আমরা একসাথে দেখাতে পারি। এইভাবে চাইলে আমরা এখন যত ইচ্ছা একসাথে যুক্ত করে দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। এবার চলুন আমরা অ্যারে কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যারেতে কাজ করতে হয় আমরা এবার সেটা দেখি। এর জন্য আরেকটা ফাইল ক্রিয়েট করে নিই, আমরা নাম দেই সেটা অ্যারে ডট পিএইচপি। এখন এখানে পিএইচপি ট্যাগ আমরা ক্রিয়েট করে নিলাম। অ্যারে মূলত ভেরিয়েবল যেভাবে ক্রিয়েট করতে হয় অ্যারেও সেভাবে ক্রিয়েট করতে হয়। যদি কখনো সেটা ক্রিয়েট করা না হয়ে থাকে, মানে আগে যদি সেটা তৈরি না হয়ে থাকে, তাহলে এখন আমরা যেটা লিখবো বা ইনপুট করব ওর ভিতরে ভ্যালু, সেটাই ক্রিয়েট হয়ে যাবে। এভাবেই আর কি ক্রিয়েট করতে হয়। যেমন ধরুন যে আমি অবশ্যই ডলার চিহ্ন দিয়ে লিখতে হবে। যেমন আমি যদি সিটিস দিয়ে মূলত নর্মাল ফর্ম হচ্ছে এটা, যে আমরা আইডেন্টিফাই করে দিব যে কত নাম্বার পজিশনে আমরা ভ্যালুটাকে ইনপুট করতেছি। তো বাংলাদেশ, আরো কয়েকটা কপি করে নেই, তিনটাই থাক আপাতত। এটা যেহেতু প্রথমটা 0, তারপরেরটা হবে 1 স্বভাবতই, তারপরেরটা 2। আমরা তো জানি যে প্রোগ্রামিং এ শুরু হয় 0 থেকে আর শেষ হয় একটা কম থেকে। যেমন আমরা নর্মালি যদি কোনো কিছু কাউন্ট করি, যে 1 2 3 ভাবে যদি কাউন্ট করি, 1 কত নম্বর পজিশনে আছে আমরা ধরে নিই সেটা 1 নম্বর পজিশনে আছে, 2 2 নম্বর পজিশনে, এইভাবে আমরা কাউন্ট করি। কিন্তু প্রোগ্রামিং এ 1 এর যে জায়গাটা, সে ওটাকে 0 হিসেবে ধরবে, সে কারণেই আমরা এখানে 0 দিয়েছি। এবং পরের যে দ্বিতীয় নম্বর পজিশনের যে ভ্যালুটা, সেটাকে আমরা 1 দিয়েছি। তো আমরা যেটা মূলত ধরি 1 2 থেকে শুরু করি, সেটা মূলত প্রোগ্রামিং এ 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়। তো এই কারণে আমরা যে কোনো কাউন্ট বা যে কোনো কিছু আমরা 0 থেকেই শুরু করি। তো এটা দেখুন, নামগুলো এখন আমি একটু চেঞ্জ করে দিই। এটা বাংলাদেশ, এটা আমেরিকা দিই, এটা দেই ইরান। এখন আমরা যদি এটাকে শো করাতে চাই, ইকো করাতে চাই, তাহলে আমাদের ওই পজিশন সহ ইকো করাতে হবে, যে আমরা কত নম্বর পজিশনের ইয়াটা ভ্যালুটা দেখতে চাই। সিটিস আমরা যদি 1 নম্বর পজিশন, মানে দ্বিতীয় ভ্যালুটা আমরা যদি দেখতে চাই, তাহলে 1 দিয়ে দিব। এটা যদি এখন আমরা ব্রাউজারে দেখি যে অ্যারে ডট পিএইচপি, দেখুন আমাদের কিন্তু দ্বিতীয় পজিশনের দ্বিতীয় যে ভ্যালুটা ছিল সেটা দেখিয়েছে। কিন্তু আমাদের ইয়া ছিল কি, যে প্রথম যেটা ছিল সেটা কিন্তু বাংলাদেশ ছিল, তারপরে দ্বিতীয় ছিল, মানে 1 2 3, এটা দ্বিতীয় নাম্বার পজিশনেরটা আমরা 1 দিয়ে কল করতেছি। তো আমরা যদি এখানে 2 করে দেই, তাহলে দেখুন 3 নাম্বারটা শো করতেছে। সো প্রোগ্রামিং এ আসলে মূলত সবকিছু একটা কম হয়, মানে আপনি যেটা 3 নম্বর পজিশন ভাবতেছেন, সেখান থেকে 1 বাদ দিলে যেটা হবে সেটাই প্রোগ্রামিং এ তার পজিশন।
তো এটা গেল নর্মালি যেভাবে ইনপুট করতে হয়। আমরা চাইলে 1 2 এর জায়গায় আমরা এই 0 1 2 কে আবার বলা হয় কি, মানে কি অর্থাৎ KEY, সেই কি, এটাকে আর কি কিওয়ার্ড বলা হয়। তো আমরা চাইলে এটাতে আমরা ওয়ার্ড বা লেটার দিয়েও অ্যাসাইন করতে পারি। মানে সেটা হচ্ছে এরকম, $cities যদি নেই, অবশ্যই কোটেশন দিয়ে নিতে হবে। যে কোনো স্ট্রিং লেখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোটেশন ব্যবহার করতে হবে। যেমন BN দিয়ে আমি বোঝাচ্ছি বাংলাদেশ, এখানে সরি বাংলাদেশ, আরো কিছু কপি করে নিই। এখানে BN এর জায়গায় এখানে AM দিই, যে আমেরিকা, আমেরিকা, আর হচ্ছে ইরান। এটার কিওয়ার্ডটা দিই আমরা IR। এখন আমরা যদি ইরানেরটা শো করতে চাই তাহলে ইকো লিখে আমরা $cities দিব, আর ওই পজিশনে যে কিওয়ার্ডটা ছিল সেটাকে উল্লেখ করে দিব IR। দেখুন কি দাঁড়ায় ফলাফল, দুটো ইরান দেখাচ্ছে। আগের এটাকে আমরা কোড ব্লক দিয়ে ব্লক করে দিই। এখন দেখুন রিলোড করলে শুধু একটা ইরান দেখাচ্ছে। এখানে যদি আমি IR বাদ দিয়ে BN করে দিই তাহলে সেটা বাংলাদেশকে দেখাচ্ছে। তো আমরা দুইভাবেই হলো ফাংশনকে ইকো করতে পারি। একটা হচ্ছে 0 1 2 দিয়ে আমরা কি এই কি অ্যাসাইন করে এতে ভ্যালু অ্যাসাইন করতে পারি, অথবা আমরা ওয়ার্ড লিখেও কিন্তু ভ্যালু অ্যাসাইন করতে পারি। চলুন এবার দেখি কিভাবে সর্ট করা যায় বা সাজানো, যেটাকে বলে প্রোগ্রামিং এ সেটাকে বলা হয় সর্টিং করা। তো অ্যারেকে কিভাবে সর্টিং করতে হয় সেটা দেখি, কিভাবে আমরা সাজাবো। এখানে আমাদের প্রথম যে ইয়াটা ছিল আমরা সেটাকে আনব্লক করছি। তো ওইটাতে চলুন দেখি যে রেজাল্ট কি শো করতেছে। সরি, আমাদের 2 নম্বর পজিশনে যে আমরা সরি 3 নম্বর যে ইয়াটা ছিল সেটা ছিল ইরান। তো এটা যদি এখন আমরা সর্ট করি, আমরা সেটাকে সর্ট কিওয়ার্ড দিয়ে লিখতে পারি। সর্ট, আমরা কি কোনটাকে সর্ট করতে যাচ্ছি, আমরা সিটিজ ভেরিয়েবলে যে ভ্যালুগুলো আমরা নিয়েছিলাম সেই ভ্যালুগুলোকে আমরা সর্ট করতে যাচ্ছি। তো আমরা সিটিজ ইয়াতে লিখে দিলাম। সর্ট করলে হবে কি, যে আমাদের যে এই যে জিরো কি দিয়ে যে আমরা ভ্যালুটা অ্যাসাইন করেছিলাম বাংলাদেশ, এই বাংলা সর্ট করার ফলে দেখা যাবে যে বাংলাদেশের জায়গাটা অন্য জায়গায় চলে গেছে এবং সাথে তার জন্য নতুন কিও অ্যাসাইন হয়ে যাবে। যেমন ওর 0 ছিল, এরপরে দেখা গেল যে সে এ আমেরিকা, এ প্রথমে চলে আসবে, ABCD এইভাবে করে সর্ট হবে, মানে ফার্স্ট কিওয়ার্ড থেকে শুরু করে। তো এখন যেহেতু আমেরিকার প্রথম লেটার যেহেতু তখন দেখা যাবে যে টা উপরে চলে গেছে প্রথম স্থানে, আর বি দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ, তো বিটা চলে আসবে দ্বিতীয় স্থানে। তো তখন দেখা যাবে যে বাংলাদেশের জন্য যে কিটা ছিল সেটা ছিল 0, কিন্তু পরে যখন হবে সেটা হবে 1। তো এটা সেভ করি আমরা। সেভ করে ব্রাউজারে যদি দেখি, দেখুন কি দাঁড়ায়। আগে কিন্তু হলো আরেকটা জিনিস লক্ষ্য করুন, যে আগে 2 নাম্বার দিয়ে ইরান দেখিয়েছিল, এবারও অবশ্য তাই দেখাবে। যাই হোক, সর্টটাকে আচ্ছা এটা আমরা 1 দিয়ে দেখি। ঠিক আছে, 1 দিয়ে আমরা জানি কি আমেরিকা দেখানোর কথা, তাই তো? কিন্তু দেখুন কি হয়। সেভ করলাম।
কিন্তু ওয়ান দিয়ে এখন বাংলাদেশ দেখাচ্ছে। আমাদের কিন্তু বাংলাদেশ ওয়ানে ছিল না। সিটিজ ওয়ানে আমাদের আছে আমেরিকা, কিন্তু সে এখন দেখাচ্ছে বাংলাদেশ। তো এটা কেন দেখাচ্ছে যে আমরা যদি হলো পেজ সোর্স দেখি, পেজ সোর্সে দেখুন যে 0 স্থানে এখন আমেরিকা চলে গেছে, 1 স্থানে বাংলাদেশ, 2 এর স্থানে ইরান আছে। তো 2 যেহেতু ইরান যেহেতু পরের ইয়া ছিল, তাই 2 দিলে আমাদের ওই পজিশনে ইরানই দেখাইতো। সে কারণে আমরা কিওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম। তো এটা আমরা যদি হলো ওই এখন ইকো না করে যদি আমরা কিভাবে অ্যাসাইন হয়েছে সেটা যদি দেখি, এটা দেখার জন্য প্রিন্ট আর এর সাহায্য আমাদের নিতে হবে। আমরা জানি স্ট্রাকচার দেখার জন্য প্রিন্টার ব্যবহার করতে হয়। তো প্রিন্টার লিখে আমি ওই সিটিজের এটা দিলাম, সেভ করলাম এবং দেখুন, সরি, এখানে দেখুন যে এইভাবে আসছে। এটার পেজ সোর্স যদি দেখেন তাহলে ওই যে আগে যে পেজ সোর্সটা দেখলাম সেরকমই দেখাবে, যে আমেরিকা, বাংলাদেশ, ইরান। তো মূলত এভাবে সর্টিং করা হয়। আরো একটা সর্ট আছে যে এ সর্ট, ওটা কিভাবে করতে হয় চলুন দেখি একবার। তো ওটা এ সর্ট দিয়ে মূলত যে ওয়ার্ড টাইপের যে কিওয়ার্ড গুলো আমরা দিয়েছিলাম, যে যেখানে ওয়ার্ড দিয়ে কি নির্ধারণ করেছিলাম যে পরের এই জায়গায়, তো আমরা সেটা দেখি। এটাকে আপাতত কোড ব্লক দিয়ে ব্লক করে রাখি, পরে আনব্লক করে দেব ইনশাআল্লাহ। এটা আনব্লক করে দিই। এখন এটাকে যদি আমরা এ সর্ট করি, এ সর্ট লিখলাম, এখানে লিখে দিব যে সিটিজ, আমরা কোনটাকে সর্ট করতে যাচ্ছি। সো এ সর্টে সিটিজ হয়ে গেল। এখন ইকো যদি আমরা ওই এএম কে দেখতে চাই, এএম, তাহলে সরি এখানে ভুল হয়েছে, ডলার সিটিজ দেন। এখন যদি আমরা এটাকে রিলোড করি পেজ, দেখুন আমেরিকা, এএম দিয়ে আমেরিকা, যেহেতু এএম তে আমেরিকাই ছিল। তো এইখানে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে যেরকম জিরোর পজিশন, 0 1 2 পজিশনটা ঠিকই আছে, কিন্তু এরা চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু সেটা ঘটতেছে না, এখানে কিওয়ার্ডটা সহ চেঞ্জ হয়ে গেছে। তো সেটা দেখুন, প্রিন্ট আর যদি আমরা করি সিটিজ, তাহলেই বুঝতে পারবেন কি ব্যাপারটা। আমেরিকাটা শো করানোর দরকার নেই, ইকোটা আপাতত অফ করে দিই। তাহলে রিলোড করলে দেখা যাবে যে এএম উপরে চলে এসেছে। এখানে এখানকার থেকে মেবি পেজ সোর্সটা দেখা ভালো। হ্যাঁ, দেখুন পেজ সোর্সে দেখুন যে এএম কিওয়ার্ড দিয়ে যেটা আমরা অ্যাসাইন করেছিলাম আমেরিকা, সেটা ছিল এখানে দ্বিতীয় পজিশনে, আর প্রথম পজিশনে বিএন দিয়েছিল, কিন্তু বিএনটা দেখুন পরে চলে এসেছে। তো এখানে কিন্তু ওই জিরো, বাংলাদেশে যেমন 0 থেকে 1 অ্যাসাইন হয়েছিল, নতুন একটা কিওয়ার্ড অ্যাসাইন হয়ে গিয়েছিল, এখানে কিন্তু সেই ব্যাপারটা ঘটেনি। এখানে কিওয়ার্ডটা সহজ চলে এসেছে এখানে। ওখানে কিন্তু চাইলে জিরোটা এখানে আসতে পারতো, কিন্তু সেখানে আসেনি। না এসে কি হয়েছে যে সে তার জায়গায় থেকে গিয়েছে, কিন্তু এইগুলান সর্টিং হয়ে গিয়েছিল, যে বাংলাদেশ আমেরিকা যে নামগুলো ছিল সেইগুলান সর্ট হয়ে গিয়েছিল। এখানে কিন্তু নামের সাথে সাথে কিটাও হলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আর কি এ সর্ট করা হয়। তো এতে কিওয়ার্ড সহ সর্টিং হয়ে যায়। আরো কিছু সর্টিং আছে যেগুলা হচ্ছে আর সর্ট। আর সর্ট দিয়ে কি হবে, যে আমরা যেটা সোজাসুজি করতেছি সেটা রিভার্স হয়ে যাবে।
মানে উল্টো পাশ থেকে কাউন্ট হবে। যেমন আমরা যদি 1 2 3 4 লিখি, তো আর সর্ট করলে সেটা হবে যে 4 3 2 1 হয়ে যাবে। একবার দেখেও নিতে পারি আমরা আর সর্ট আমরা মেইন পেজে দেখি যে দেখুন 0-তে হয়ে গেছে ইরান। ইরান কিন্তু শেষ পজিশনে ছিল। আর সর্ট দিলে শুধু 0 1 2 দিয়ে পজিশন দিয়ে দেখাবে, আর এ সর্ট দিয়ে দিলে আমাদের কিওয়ার্ডটা সহ দেখাবে। সরি, এটা আর এ সর্ট না, হচ্ছে এ আর সর্ট। তো এটাকে যদি আমরা দেখি যে ইরানের যে আইআর কিওয়ার্ডটা আছে, পেজ সোর্স দেখি, যে আইআর যেটা শেষে ছিল সেটা প্রথমে, যেটা প্রথমে তারপরে এইভাবে করে আর কি এসেছে উল্টো পাশ থেকে, মানে নিচ থেকে উপরে। আই লাস্টে, বি তারপরে, এ তারপরে। অথবা পরের ইয়েতে আমরা দেখেছিলাম এ বি আই ছিল, এই স্টাইলে সাজানো ছিল। এখন হয়ে গেছে আই বি এ, মানে উল্টো পাশ থেকে। তো এটা হচ্ছে আর কি আর সর্ট। আর এ আর সর্ট লিখলাম এই কারণেই যে আমরা কিওয়ার্ড সহ যেটা আছে সেটাকে আমরা হলো করতে যাচ্ছি। এইখানে যদি আমরা শুধু আর সর্ট লিখি, এটাকে কেটে দেই, তাহলে সেটা 0 1 2 পজিশনটা নেবে। মানে ওই যে আগের যে আমরা পজিশনটা ছিল 0 1 2 করে দেখাচ্ছিল, ওইটা দেখাবে। এই যে দেখুন সেটা দেখাচ্ছে। পেজ সোর্সে যদি যান তাহলে দেখাবে যে 0-তে ইরান, 1-এ বাংলাদেশ, 2-তে আমেরিকা। এই আরো এরকম আরো সর্ট আছে যে হচ্ছে কে সর্ট। সেটা হচ্ছে যে ওই সর্টটা হবে শুধু কি দিয়ে। তারপরে যদি রিভার্স করতে চাই তাহলে কে আর সর্ট, মানে ওই কিওয়ার্ডের রিভার্স সর্ট। আর ইয়ার মাঝে অ্যারের নামটা দিয়ে দিতে হবে, যে অ্যারেটা আমরা নিয়েছি আর কি। যেমন এখানে আমরা অ্যারে নিয়েছি সিটিজ, তো ওইখানেও সেই অ্যারে নামটা দিয়ে দিতে হবে এই জায়গায়। এরপরে আছে ইউসর্ট। ইউসর্ট হচ্ছে আর কি একটা ফাংশন টাইপ। এটাতে আমরা অ্যারের নামটা দিব, প্লাস এখানে এখানে যেরকম আমরা অ্যারের নামটা দিয়েছি, এই যে আর সর্টে অ্যারের নাম দিয়েছি, এখানে একটা কমা দিয়ে আমরা তখন ফাংশনের নামটাও লিখে দিব। এখানে ফাংশনটা কি হবে সেই নামটাও আমরা লিখে দিব। তো এটা আমরা পরে এর ব্যবহার দেখব, এখন এই মুহূর্তে দরকার নেই ইউসর্ট। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব তখন ইউসর্ট দেখব। এখন দেখব যে ভ্যালু কিভাবে অ্যারে থেকে নেওয়া যায়, এক্সট্রাক্ট করা যায় আর কি, শো করানো যায়, বা অ্যারে থেকে কিভাবে ভ্যালুটা পাওয়া যায়। তো একটা ফাইল তৈরি করে নেই। এটাতে আমরা আচ্ছা একটা নাম দিই, flower.php। আমরা দুই পদ্ধতিতে হলো ভ্যালু পেতে পারি অ্যারে থেকে। একটা হচ্ছে লিস্ট পদ্ধতি আর একটা এক্সট্রাক্ট পদ্ধতি। তো লিস্ট পদ্ধতি, আরেকটা অ্যারে লেখার একটা সহজ শর্টকাট আছে যেটা দেখানো হয়নি, আমি সেটা এখন দেখাচ্ছি। যেমন এখানে যদি আমরা ব্যাপারটা এইরকম, অ্যারে, প্রথম ডলারটা কেটে দিই। ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথমে অ্যারের নেম, মানে কোন নামে অ্যারেটাকে আমরা নিতে যাচ্ছি, ইকুয়াল দিয়ে আমরা সেই অ্যারে নামে যে অ্যারেটা অ্যাসাইন করতে যাচ্ছি সেই অ্যারে লিখবো, অ্যারে দিলাম। এবার এখানে কোটেশন, মানে এটা কোটেশন মানে বোঝাচ্ছে যে আমরা কিওয়ার্ড যেগুলা দিব, যে 0 1 2, এটা নর্মালি যদি না দেই, কোটেশনটা দেওয়া এই কারণেই যে হলো মানে পজিশন সিলেক্ট করে দিচ্ছি আমি, যে 0 নাম্বার পজিশনে আগে আমরা যেটা করেছিলাম, যে আগের ভ্যালুটাতে এখানে 0 নাম্বার পজিশনে বাংলাদেশ, 1 নাম্বারে আমেরিকা, এভাবে আলাদা আলাদা করে রেখেছিলাম। কিন্তু এখানে আর আলাদা আলাদা করে করতে হচ্ছে না, এখানে আমরা একবারেই সেই কাজটা সেরে ফেলতে পারি। যেমন
দেখুন আমরা ওখানে অ্যারে নেম এটা লিখে দিই ডলার ফ্লাওয়ার যদি লিখি অ্যারে এখানে ফ্লাওয়ার হচ্ছে 0 নাম্বার পজিশনে সরি যদি আমরা কিছু না দিই তাহলে অটোমেটিকলি সেটা সেভ হয়ে যাবে মানে হচ্ছে 012 দিয়ে সেভ হয়ে যাবে যে আমরা রোজ দিলাম কমা দিয়ে লিখলাম রোজের কালারটা কি রেড তারপরে বাজারে কত টাকায় পাওয়া যায় 10 টাকা বা 12 টাকা 12 টাকা লিখলাম ঠিক আছে কিন্তু এখানে অবশ্যই এটা আমাদেরকে কোটেশনের ভিতরে রাখতে হবে যেহেতু স্ট্রিং তো এই আমি ভ্যালু অ্যাসাইন করে দিলাম এটাকে যদি আমরা দেখতে চাই দেখুন প্রিন্ট আর দিয়ে দেখি কি অবস্থা প্রিন্ট আন্ডারস্কোর আর যদি হয় এখানে আমরা ফ্লাওয়ার লিখে দিই দেখুন আউটপুটে কি আসে এখানে ছিল ফ্লাওয়ার ডট পিএইচপি পেজ সোর্স দেখলে দেখা যাবে এখানে আমরা রিলোড করি পেজ সোর্সে সরি ওটা তো আগের পেজ সোর্স ছিল 0 তে রোজ অ্যাসাইন হয়েছে 1 এ রেড 2 তে 12 এখন দেখুন আমরা যদি এখানে ইকো করি এটাকে কোড ব্লক দিয়ে অফ করে রাখি ইকো আমরা ফ্লাওয়ার কোন যদি 1 নাম্বার পজিশনের ভ্যালু দেখতে চাই তাহলে দেখুন আমরা কিন্তু এখানে 0 1 2 কোনো কিছু সিলেক্ট করিনি ইকো বানানটা ভুল হয়েছে তাই রেড বাটন শো করতেছে ইকো দেখুন কি দাঁড়ায় রেড দেখাচ্ছে তো এখানে এটা 0 এটা 1 এটা 2 পজিশন সো 1 নাম্বার পজিশনে যে রেড ছিল অ্যাসাইন করা ছিল সেটা শো করতেছে তো এইভাবে আর কি সহজে শর্টকাটে লেখা যায় আর আরেকটা যেটা ছিল দেখাচ্ছিলাম তো ওটা চলুন ওটা একবার দেখি তো নিয়ে নেই এটা ফ্লাওয়ার আন্ডারস্কোর কস্ট আমরা যেভাবেই লিখি না কেন আমাদের যদি নিয়ম ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের ভেরিয়েবল ক্রিয়েট হয়ে যাবে অ্যারে এখানে দেখুন আমরা নেম দিয়ে ইকুয়াল চিহ্ন দিলাম গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা ওই চিহ্নটাকে করতে পারি একটা স্পেস দিলাম এখানে আমরা নেম হচ্ছে রেড কমা কালার হচ্ছে সরি নেম হবে অ্যাকচুয়ালি রোজ কালার রেড আর প্রাইস হচ্ছে ইন্টিজার টাইপে আমাদের কোটেশনের দরকার নাই প্রাইস 12 এটা লিখলাম এখন দেখুন ইকো যদি আমরা করি যে ইকো ফ্লাওয়ার কস্ট কি জানতে চাচ্ছি আমরা যদি লিখি কালার যদি জানতে চাই তাহলে সেটা কিভাবে শো করবে আগেরটা আমরা কোড ব্লক দিয়ে অফ করে রাখি তাহলে সুবিধা হবে বুঝতে দেখুন কালার কিন্তু রেড নেম দিই সহজে বোঝা যাবে যেহেতু রিলোড যদি করি দেখুন নামটা কিন্তু রোজ
আমরা আগে যেটা করেছিলাম আগের ইয়াতে যে ওই এরকম কি ওয়ার্ড দিয়ে যে কিটা সিলেক্ট করেছিলাম, অতএব বাংলাদেশ, আমেরিকা, ইয়াতে ইরান, এভাবে সেট আপ করেছিলাম। এখানে কিন্তু সেটা করতে হচ্ছে না, এখানে ডিরেক্টলি আমরা এক ইয়াতেই এক লাইনেই করে দিতে পারতেছি। কিন্তু মনে রাখতে হবে অবশ্যই স্ট্রিংকে আমাদের কোটেশনের ভিতরে রাখতে হবে, তাহলেই হবে। তো এই হচ্ছে শর্টকাট পদ্ধতি সব থেকে, মানে যেটাকে ইউজ করা হয় সবাই, যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে এক লাইনে লিখতে। কারণ বারবার ভেরিয়েবল ডিক্লেয়ার করে লেখাটা খুবই ঝামেলা সম্পন্ন। তো এই কারণে আমরা চাইবো যে শর্টকাটে লেখার জন্য। যাই হোক, এখন দেখুন যে লিস্ট যে আমরা ব্যবহার করতে চাইছিলাম, এটাকে আমরা কোড ব্লক করে রাখি, পরে কাজে লাগতে পারে হয়তোবা। এখন আপাতত ব্লক করি, এটাকে আনব্লক করে দিই যদি, তাহলে দাঁড়াবে। তো আমরা লিস্টের মাধ্যমে ভ্যালু পেতে পারি। এখানে আমরা প্রথমে রেড রোজ সিলেক্ট করে দিয়েছিলাম, ইকোটা পরে থাক, কাজে লাগবে হয়তোবা। লিস্ট, শুধু লিস্ট লিখলেই চলবে। লিস্ট লিখে আমরা যে অ্যারের নামটা মানে যে ভেরিয়েবলে আর কি অ্যারেটা ইয়া করব, আমরা লিখলাম ভেরিয়েবল 1 কমা ভেরিয়েবল 2 কমা ভেরিয়েবল 3। তিনটা ভ্যালুতে আমরা তিনটা মানে তিনটা কিতে আমরা তিনটা ভ্যালু নির্ধারণ করতেছি লিস্টের মাধ্যমে। সেটা এখন এটা কোথায় থেকে নিবে সেটা আমাদের ইকুয়াল দিয়ে সিলেক্ট করে দিতে হবে যে ফ্লাওয়ার থেকে নিচ্ছে এই লিস্টটা। এই অ্যারেতে যে লিস্টটা আছে সেই লিস্টটাকে ভেরিয়েবল 1 এর ভিতরে রোজ কে পাঠাবে, ভেরিয়েবল 2 তে রেড কে পাঠাবে, আর ভেরিয়েবল 3 তে 12 কে পাঠাবে। তো আমরা যদি এখন ইকোটা থেকে কেটে এখানে ভেরিয়েবল 1 করি, তাহলে কি দাঁড়ায় দেখুন। ভেরিয়েবল 2 করি, আমাদের ব্রাউজারে যেহেতু আগেরই একটা নাম শো করতেছিল, ভেরিয়েবল 2 করলে দেখুন রেড চলে আসলো। তো আমাদের এইখানে যে ভ্যালুটা আছে সেটা আমরা কিন্তু ডিরেক্টলি লিস্ট একটা কমান্ডের মাধ্যমে এইখানে সেগুলোকে পাস করতে পেরেছি, এবং প্রত্যেকটা ভেরিয়েবলের ভিতরে এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে পারছি। এখন আমরা যদি ভেরিয়েবল এটা 3 করি আর ব্রাউজারে দেখি, রিলোড করি, তাহলে দেখুন 12 কে শো করতেছে। তো এভাবে আমরা এক্সট্রাক্ট করতে মানে ভ্যালুটা পেতে পারি অ্যারে থেকে। আরেকটা পদ্ধতি আছে যে সেটা হচ্ছে এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট কিভাবে করতে হয়, যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই, ওখানের কমান্ডটা হবে শুধু এক্সট্রাক্ট লিখতে হবে, আর এই কমান্ডটার মাধ্যমে একবারে আমাদের সব ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট হয়ে আসবে। এখানে যেমন আমরা লিস্ট করার মাধ্যমে করার পরে আমরা ইয়া করেছিলাম, ভ্যালুগুলো পেয়েছিলাম, ওখানে আর সেই এটা করতে হবে না। যেমন এটাকে যে কোড ব্লক দিয়ে রাখি, এখানে যেটা আমরা এই অ্যারেতে যে আমরা ওয়ার্ড দিয়ে যে কিটা তৈরি করেছিলাম সেটা সহ নিয়েছিলাম, এটাকে আমরা যদি এক্সট্রাক্ট করি, দেখুন কি দাঁড়ায়। এক্সট্রাক্ট, শুধু এক্সট্রাক্ট এই কথাটা লিখলেই হবে। আর কোন অ্যারে কে করতেছি, ফ্লাওয়ার, আমরা চাচ্ছি ফ্লাওয়ার কস্ট কে করতে। তো ফ্লাওয়ার কস্ট কে আমরা এক্সট্রাক্ট করলাম। এখন ইকোতে দেখুন, ইকো আমরা ইকোতে লিখি যে নেম অফ দ্য ফ্লাওয়ার ইজ ডলার
নেম। ডলার নেম কেন লিখলাম? যে আমাদের এই যে কিটা ছিল এটা কিন্তু এখন প্রতিটাই এক একটা ভেরিয়েবল হয়ে গিয়েছে। তো আমরা আর কি ডলার নেম দিয়ে সেই ফুলের নামটাকে এক্সট্রাক্ট করতেছি। ওটা যেহেতু বড় ছিল সেহেতু বড় বড় দিই। নেম, দেন একটা ব্রেক আমরা দিয়ে দিতে পারি। ব্রেক ব্রেক দিয়ে লিখলাম যে কালার অফ দ্য ফ্লাওয়ার ইজ ডলার। কালার যে কিটা ছিল আমরা সেই কিটাকে ইউজ করলাম এবং লিখলাম এন্ড প্রাইস ইজ ডলার প্রাইস। তাহলে কি হয় চলুন ব্রাউজারে একবার দেখি। যেহেতু আমাদের ওই ফাইলটাই, তাহলে রিফ্রেশ করলেই হবে। যে দেখুন, নেম অফ দ্য ফ্লাওয়ার ইজ রোজ, কালার অফ দ্য ফ্লাওয়ার ইজ রেড অ্যান্ড প্রাইস ইজ 12। এখন ব্যাপারটা যদি দেখার জন্য কি হয়েছে সেটা দেখার জন্য যদি আমরা প্রিন্টারকে ইউজ করি, প্রিন্টার ডলার ফ্লাওয়ার কস্ট, আর এই লাইনটাকে আমরা ব্লক করে দিই, তাহলে দেখুন যে অ্যারের নেম, পেজ সোর্সে দেখি, এটা আর কি নেম কালার আর কিওয়ার্ডটাই শো করতেছে। যাই হোক, মূলত কাজ হলো এটাই যে এক্সট্রাক্ট দিয়ে আমরা লিস্টের যে রকম ভেরিয়েবল আবার নতুন করে ক্রিয়েট করি সেই ভেরিয়েবলে ভ্যালুগুলোকে অ্যাসাইন করতেছি, এক্সট্রাক্টকে সেটা করতে হচ্ছে না। এক্সট্রাক্টে শুধু আমার ভেরিয়েবল অ্যারের নেমটা শুধু দিলেই সব ইনফরমেশন গুলো অটোমেটিক এইখানে চলে আসতেছে এবং আমরা যখন যেটাকে হলো প্রিন্ট করতে যাচ্ছি সেটা কিওয়ার্ডকে ভেরিয়েবল হিসেবে নিয়ে আমরা সেই কিওয়ার্ডটাকে ইকো করতেছি, তাহলেই আমাদের হয়ে যাবে। আমরা ইকো না করে কিন্তু আসলে প্রিন্টও করতে পারি। এখানে যদি আমরা প্রিন্ট স্টেটমেন্ট দিয়েও লিখি তাহলেও কিন্তু শো করবে। দেখুন, আমরা কিন্তু এই দুইটা স্টেটমেন্ট দিয়েই আমরা কিন্তু শো করাতে পারি, ইকো দিয়েও করাতে পারি, প্রিন্ট দিয়েও করাতে পারি। তো আমাদের সবচেয়ে বেটার হয় ইকো ইউজ করা, কারণ এটাই সবাই মানে গৃহীত একটা পদ্ধতি। তো এই পদ্ধতিতেই আমরা প্রিন্ট করাবো, আউটপুট করব। তো এইভাবে আর কি এই দুটা মাধ্যমে আমরা ভ্যালু পেতে পারি অ্যারে থেকে। এর পরের টপিক হচ্ছে যে ওয়াকিং থ্রু অ্যান অ্যারে। কিভাবে আর কি একটা অ্যারে থেকে পরের অ্যারেতে যাব বা আগের অ্যারেতে কিভাবে যাব সেটা আর কি করা। তো এটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিব। আরেকটা হচ্ছে যে ফর ইজ, এটা এক ধরনের লুপিং, কিন্তু মূলত ব্যবহার এর বেশি অ্যারেতেই। তো ম্যানুয়ালি কিভাবে করতে হবে যে এটা যে ম্যানুয়ালি যেটা সেটা হচ্ছে যে আমরা যে আমার মাউস পয়েন্টারটার দিকে লক্ষ্য করুন, যে আমি যদি মাউস পয়েন্টারটা এখানে ধরে রাখি তাহলে কিন্তু সেটা এখানেই থাকতেছে। আমি যদি না সরাই বা না কোনো কিছু না করি তাহলে সেটা এখানেই থাকবে, অন্য কোথাও যাবে না। সো আমাকে বলে দিতে হবে বা সরাই নিতে হবে, সরিয়ে নিয়ে যেয়ে এখানে নিয়ে যেতে হবে এই কাজটা করার জন্য, সিলেক্ট করা হোক বা অন্য কিছু করা হোক, এই কাজটা করার জন্য আমার কিন্তু মাউস পয়েন্টারকে সরাইতে হচ্ছে। তো এই এই ওয়াকিংটা হচ্ছে অ্যারের ওয়াকিংটা হচ্ছে এরকম যে ম্যানুয়ালি যেটা সেটা আর কি আমাকে বলে দিতে হবে যে পরেরটায় যাবে নাকি আগেরটায় যাবে, আগের স্থানে যাবে, তো এটা আমার বলে দিতে হবে। কিন্তু ফর ইচ লুপে সেটা বলতে হবে না, সে অটোমেটিক করতে থাকবে। আর এখানে আমাদের যখন ম্যানুয়ালিতে যখন আমাদের একটা একটা করে সবগুলোতে যাওয়া হয়ে যাবে, যেমন আমি যদি প্রথমে রোজে যাই,
তারপরে যেতে চাই রেডে, তারপরে 12-এ, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে রোজে যেতে হবে, তারপরে রেডে মাউসটা নিয়ে যেতে হবে, পয়েন্টারটা নিয়ে যেতে হবে, তারপরে 12-এ নিয়ে যেতে হবে। এখন 12-এ যাওয়ার পর আমি কিন্তু আবার একবারে প্রথমটাতে চলে আসতে পারতেছি না। আমাকে করতে হবে কি, ম্যানুয়ালি আসতে হবে, যে প্রিভিয়াসটায় আসতে হবে, রেডে আসতে হবে, দেন আসতে হবে রোজে, প্রথমে চলে আসতে হবে তারপরে। তো এটা করার জন্য একবারেই লাস্ট ভ্যালু থেকে ফার্স্ট ভ্যালুতে আবার একবারে চলে আসার জন্য আমাদের আর একটা কমান্ড ইউজ করতে হবে, যে সেটা হচ্ছে রিসেট। রিসেট করলে হবে আমি এই ভ্যালু থেকে ডিরেক্টলি এই ভ্যালুতে চলে আসব, মানে প্রথম পয়েন্টে আবার চলে আসবে। আবার যদি প্রথম পয়েন্ট থেকে একদম একবারে লাস্টের পয়েন্টে যেতে চাই, সেটা হচ্ছে ইন্ট দিয়ে একবারে ডিরেক্টলি ইন্ট লিখে যদি আমি ওই পজিশনটা দিয়ে দিই, তাহলে ওই অ্যারের নামটা দিয়ে দিই, তাহলে একবারে ডিরেক্টলি সে লাস্টের ভ্যালুতে চলে যাবে। তো একটা উদাহরণ আমরা দেখতে পারি। তো ফাইল ক্রিয়েট করি, walking.php। আগের ফাইল থেকে তো এখন যে পজিশনটা আছে সেটা হচ্ছে কারেন্ট পজিশন। কারেন্ট লিখে আমার এখানে সেই অ্যারের নামটা লিখে দিতে হবে। অ্যারে হচ্ছে ফ্লাওয়ার কাস্ট। তো ব্রাউজারে গিয়ে দেখি কি হয়। walking.php শো করছে না। echo সরি, এরর দেখাচ্ছে। এটা আসলে মূলত একটা ইয়াতে আগে আমাকে একটা ভেরিয়েবলে এটাকে নিতে হবে। যে আমি যদি একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, যে ভেরিয়েবল শুধু ভেরিয়েবলই থাক, কারেন্ট লোয়ার কাস্ট। তো এখানে যে ইয়াগুলো আসবে, এখন আমি এখানে ইকো করব এই ভ্যালু, এই ভেরিয়েবলটাকে, আমরা নতুন যে ভেরিয়েবলটা তৈরি করলাম সেটাকে। তো এখন যদি আউটপুট দেখতে চাই, তাহলে দেখুন রোজ এসেছে। তো কারেন্ট পজিশন, আমাদের কারেন্ট পজিশন মানে সে সবসময় প্রথমটাকে পয়েন্ট করবে। আমি প্রথমে যেটা বললাম যে রোজ, তারপরে রেড, তারপরে যাবে 12। তো এটা আমরা যদি এখন নেক্সটে যাই, তাহলে কি হবে, যে ডলার ভেরিয়েবল যেটা আছে সেম ইয়াতেই এখানে আমাদেরকে কমান্ডটা লিখে দিতে হবে নেক্সট। নেক্সট লিখে ওই আবার ওটাই অ্যারে নেমটা লিখে দিতে হবে, আর ইকো করতে হবে আবার ভেরিয়েবলটাকে। দেখুন এবার কি হয়, তখন রোজ ছিল, এবার রোজের পর রেড এসেছে। আমরা এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি, কমা দিয়ে আমরা যত চাই তত আমরা ব্যবহার করতে পারি। আবার কনক্যাটেনেশনও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। দেখুন পরের লাইনে রেড এসেছে, সেম জিনিসটা আমরা কপি করে পরেরটাতেও দিয়ে দিই। এটাকে আবার কপি করি, পেস্ট করি ভেরিয়েবল, এরপরে যদি নেক্সট আবার করি, তাহলে কি হবে দেখুন, এরপরে কিন্তু সে 12-এ গিয়েছে, মানে পরেরটাতে গিয়েছে। আমরা যদি প্রিভিয়াস করতে চাই, এই 12 থেকে যদি এখন হলো উপরে উঠতে চাই, তাহলে আমাদের এখানে নেক্সটের জায়গায় শুধু প্রিভিয়াস
লিখে দিলেই হবে প্রি বায়াস। সরি, প্রিভ লিখতে হবে এক কথা আর কি, পুরোটা লেখা যাবে না। প্রিভ লিখে আমরা যদি ইয়া করি, দেখুন আমাদেরকে কিন্তু রেড শো করতেছে। এখন আবার যদি এই প্রিভটা হলো আমরা পেস্ট করি, দেখুন এরপরে কিন্তু আমাদের চলে যাবে রোজে। তো এভাবে আমরা সিলেক্ট করে দিব যে কোনটার পরে কি হবে, এটা আমাদেরকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। এখন প্রিভিয়াস রোজ এগুলা কেটে দিলাম, দিয়ে যদি আমরা এখানে প্রিভিয়াস এর জায়গায়, আচ্ছা সরি, একটু একটা জিনিস দেখুন যে এখানে এখন যে জিনিসটা আছে সেটাতে শো করতেছে 12 পর্যন্ত। এখন আমরা একবারে ডিরেক্টলি প্রথমে চলে যাব, তাহলে লিখতে হবে রিসেট। রিসেট রিসেট লিখলে ডিরেক্টলি সে রোজে চলে গিয়েছে। এখন এটা আমরা যদি একবারে শেষের ভ্যালুতে যেতে চাই, তাহলে দেখুন রিসেটের জায়গায় আমরা শুধু এন্ড লিখব, আর কিছু না, তাহলে একবারে 12 হয়ে গিয়েছে। তো এইভাবে আর কি আমরা একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে ওয়াক করব, যেটাকে ওয়াকিং বলা হয় পিএইচপি তে, ওয়াকিং থ্রু অ্যান অ্যারে। একটা অ্যারেতে আমরা কিভাবে ওয়াক করতেছি, মানে একটা থেকে আরেকটাতে কিভাবে যাচ্ছি সেটা। আরেকভাবে যেটা করা যায় সেটা হচ্ছে যে ফর ইচ, যেটা আমরা লুপিং এ ইউজ করি, এটা অ্যারেতে বিশেষ করে ইউজ করা হয়। তো ফর ইচ এটা আমরা আপাতত এখানে একটু কোড ব্লক করে রাখি। ফর ইচ এর মূলত মেইন যে ইয়াটা আছে সেটা হচ্ছে এইরকম, যে ফর ইচ ভেরিয়েবল, যেটা ভেরিয়েবল অ্যাজ কি, মানে কি হচ্ছে যে আমরা নেমটা দেব, কি একটা কি সিলেক্ট করব, সেই এখানে যেমন কি হচ্ছে নেম, তারপরে কালার, এই কি গুলান এইরকম একটা কি আমরা এখানেও একটা নির্ধারণ করব ভেরিয়েবল অ্যাজ কি। সেই কিটাতে আমরা যে ভ্যালুটা অ্যাসাইন করব সেটা হবে ইকুয়াল গ্রেটার দেন দিয়ে পয়েন্টার, যেটাকে বলা হয়, এটাকে মূলত পয়েন্টার বলা হয়। এতে পয়েন্ট করব যে ভ্যালুটা, এই কি এর কিতে যে ভ্যালুটা অ্যাসাইন হবে সেখানে এই ভ্যালুটা লিখে দিলেই সেটা এখানে অ্যাসাইন হয়ে যাবে। এটা হচ্ছে মেইন স্ট্রাকচার। তারপরে প্যারেনথেসিস ক্লোজ হয়ে গিয়ে কার্লি ব্রেস ওপেন অ্যান্ড কার্লি ব্রেস ক্লোজ দিয়ে ক্লোজের ভিতরে যে আমরা স্টেটমেন্টটা লিখব সেই স্টেটমেন্টটাই মূলত শো হবে আর কি। তো একটা উদাহরণ দেখি। তো আমাদের ফার্স্ট লাইনটা আমরা অ্যারে ক্রিয়েট করে নিয়েছি। এখন এখানে নেম ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটা ভেরিয়েবলই যে ভেরিয়েবলটা আর কি, এখানে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেই ভেরিয়েবলটা আর কি। তো ফ্লাওয়ার আন্ডারস্কোর কস্ট অ্যাজ, কিটা কি হবে, আমরা অ্যাজ দিলাম, শুধু ফ্লাওয়ার দিলাম। তো যেহেতু আমরা এখানে ফ্লাওয়ার সম্বন্ধে ফ্লাওয়ার আন্ডারস্কোর ইনফো দিতে পারি, ফ্লাওয়ারের ইনফরমেশন। ভ্যালুর কি হবে যে ভ্যালুগুলা হচ্ছে যে এখানে যে ভ্যালুগুলা ছিল, এই যে ভ্যালুগুলা, ঠিক আছে, এই ভ্যালুগুলা, তাহলে এটা আমরা এটাকে ফ্লাওয়ার ইনফো করি, ফ্লাওয়ার আন্ডারস্কোর ইনফো, এটাকে ফ্লাওয়ার ইনফো করি আর এটাকে শুধু ফ্লাওয়ার করি। হ্যাঁ, ফ্লাওয়ারের ইনফোগুলো আমরা ফ্লাওয়ারের ভিতরে আমরা অ্যাসাইন করতেছি।
এখন স্টেটমেন্টটা মানে যে ইকো স্টেটমেন্ট অথবা প্রিন্ট স্টেটমেন্ট সেটা আমরা এখানে শো করব। ভেরিয়েবল নতুন যে কিটা আমরা ক্রিয়েট করলাম এই ফ্লাওয়ার কি এবং এই ফ্লাওয়ার ইনফো এই দুটাকে আমাদের প্রিন্ট করতে হবে। মূলত কাজ এই দুটারই, শো করাতে হবে এই দুটাকেই। এখানে আর ফ্লাওয়ার কস্ট বলতে আর এখন কিছু নাই, কারণ এটা এখন কনভার্ট হয়ে গিয়েছে ফ্লাওয়ারে। তো আমি ফ্লাওয়ার শো করাচ্ছি, ফ্লাওয়ার কমা ফ্লাওয়ার ইনফো, এই দুটাকে আমরা শো করাবো। দেন একটা ব্রেক দিয়ে দিই। এখন আমরা যদি এটা দেখি তাহলে কি দাঁড়ায়, দেখুন নেম, নেম হচ্ছে রোজ, কালার রেড, প্রাইস 12। সো এখানে আমাদের এই কিওয়ার্ড গুলাকে সে এই কিতে নিয়ে নিয়েছে, ফ্লাওয়ার কিতে। নেম যে কিটা ছিল সেই কিটা এই কিতে, যে আমাদের প্রথম স্ট্রাকচারটা কি ছিল, ফ্লাওয়ার কস্ট অ্যাজ ভেরিয়েবল অ্যাজ কি, এখানে সেই ভেরিয়েবলটা ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা ছিল। তো এই ফ্লাওয়ারটা সেই কিটা কিটা অ্যাসাইন হয়ে গেছে, সব কি গুলো এখানে অ্যাসাইন হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের একটা জিনিস দেখুন যে এখন একটা একটা করে আমার কিন্তু যেতে হয়নি, যে নেম রোজ, তারপরে কালার রেড, প্রাইস 12, এটা কিন্তু একটা একটা করে যেতে হয়নি, অটোমেটিকলি সে নিয়ে নিয়েছে। আর এখানে আমাদেরকে কিন্তু একটা একটা করে যেতে হয়েছিল, কারেন্ট, নেক্সট নেক্সট করে করে পরেরটায় যেতে হয়েছিল, কিন্তু এখানে একবারেই এক লাইনেই সেটা হয়ে গেল। এখন আমরা চাইলে এই যে পয়েন্টিং স্টেটমেন্টটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে পারি, মানে এখান থেকে এতটুকু পুরো বাদ দিয়ে দিতে পারি, এটা আমাদের দরকার নেই। সেটা দেখুন, ওইটা যদি হয় তাহলে আমার কোড ব্লক করে দিই, এটা থাক, পরে কাজে লাগতে পারে হয়তোবা। ফর ইচ আমাদের অ্যারে নেমটা দিয়ে দিতে হবে ফ্লাওয়ার কস্ট অ্যাজ, আমরা একটা ভেরিয়েবল নিলাম ফ্লাওয়ার কস্ট অ্যাজ ইনফো, ইনফো দিয়ে আমরা একটা নেই, সরি এখানে কার্লি ব্রেস ওপেন হবে, কার্লি ব্রেসে আমরা স্টেটমেন্ট লিখব ইকো সেই ইনফোটা, ডলার ইনফো, ইনফো একটা ব্রেক দিয়ে দিলাম। এখন দেখুন যে আগে যে কি সহ এসেছিল এখন আর সেই কিটা আসবে না, এখন শুধু নামগুলো আসতেছে, রোজ রেড 12, এটা অটোমেটিক আসতেছে। সো এভাবেও আমরা করতে পারি, ওইটাতে আমরা কি অ্যাসাইন করে দিতে পারি। আর এখানে কিন্তু ডিরেক্টলি সেটা ভ্যালু হয়ে গিয়েছে, যে ফ্লাওয়ার কস্ট যেটা আছে অ্যাজ শুধু ভ্যালু, ওখানে আমাদের কি ছিল যে ভেরিয়েবলটা অ্যাজ কি হবে, দেন পয়েন্ট করবে, সেই কিটা পয়েন্ট করবে ভ্যালুকে। এখানে ডিরেক্টলি সেটা করতেছে ভ্যালুকে, যে ভেরিয়েবল অ্যাজ ভ্যালু, ভেরিয়েবলটা ওই আমরা যে ভেরিয়েবল এখানে ক্রিয়েট করেছিলাম সেই ভেরিয়েবলটা এখন শুধুমাত্র ভ্যালুগুলোকে পয়েন্ট করতেছে। সো এখানে ইকো করলে সেটা শুধু ভ্যালুগুলোকে দেখাবে। এবার দেখব যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা কিভাবে করতে পারি। তো এটা অ্যারে মূলত সিম্পল, যেটা মানে প্রথম যে ইয়াটা সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। তো আমরা আগে প্রথমে 2 ডাইমেনশনাল অ্যারেটা দেখি। তো একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলটা দিই 2_dime.php নিলাম, php ফাইল ক্রিয়েট করি। 2 ডাইমেনশনাল ফাইলের জন্য আমরা কিছু অ্যারে অ্যাসাইন করে নিব, যে আমরা একটা ভেরিয়েবল নেই আর নেই, শুধু আর দিয়ে আমরা এখন অ্যারে
ব্র্যাকেট দিব, এই অ্যারের ভিতরে আমরা আরেকটা অ্যারে নেব, কারণ এখানে প্রতিটা ফাইলে হচ্ছে এক একটা করে অ্যারে। যেমন আমরা যদি 1 2 3 4 5 6 মানে আমরা ম্যাট্রিক্স যেটা করেছিলাম, 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স তো মনে আছে তাই না, যে 1 2 তারপরে পরের লাইনে 3 4 তারপরের লাইনে 5 6 এভাবে দেখায়। তো এখানে আমরা সেটাই করব যে অ্যারে 1 2 নিলাম, তারপরে এটা আবার আরেকটা অ্যারে, এই অ্যারের ভিতরেই আমরা অ্যাসাইন করব 3 4, এটাই কিন্তু কমা হবে, সেমিকোলন না। অ্যারে 5 6, লাস্টের আমরা ধরে নিলাম এটাই আমাদের শেষ। তো লাস্টেরটাই আর কমা দিতে হবে না, এটাতে কমা দেওয়ার কোনো দরকার নেই। এখন এই অ্যারেটাকে আমরা ইকো করব। ইকো করলে কি হবে, ইকো ইকো আমরা শুধু $AR $AR কে কি করতে যাচ্ছি, যে আমাদের জিনিসটা লক্ষ্য করুন, অ্যারে মূলত কি ধরনের হয়, আমরা দেখেছিলাম যে প্রথমে 0 1 2 এভাবে করে আসে। তো আমাদের এই পজিশনটাকে আমরা সেই অ্যারের প্রথম ধরে নিচ্ছি। তো প্রথমের এটা হচ্ছে 0, এটা 0 যেহেতু আমাদের প্রোগ্রামিং এ 0 থেকে শুরু হয় এটা আমরা জানি। তো এটা হচ্ছে 0, এটাও 0, মানে প্রথম অ্যারেটা হচ্ছে 0। তো এটা হচ্ছে মেইন ফাংশন অ্যারের, আর এই অ্যারে হচ্ছে মূলত আউটপুট ফাংশন। তো এই অ্যারে এটা হচ্ছে 0, 0-র এই যে 1 হচ্ছে প্রথম পজিশন যেটা 0, তারপরের পজিশন 1। তাহলে আমাদের যদি আউটপুট দেখাতে হয় তাহলে আমরা কিভাবে দেখাবো, যে 0 নম্বর লাইনের 0 নম্বর অ্যারের প্রথম ইয়াটা যদি আমরা দেখাই, তো এরকম পাশাপাশি থার্ড ব্র্যাকেট আমরা যেটাকে বলি, তো পাশাপাশি এইভাবে দেখাতে হবে। সরি, প্রথম পজিশন হচ্ছে 0, ঠিক আছে। যেহেতু আমাদের HTML এ আউটপুটটা আসবে, সেহেতু আমাদেরকে কনক্যাটেনেশন দিয়ে একটা HTML কোড লিখতে হবে, সেটা হচ্ছে $NVSP। এটা দিয়ে মূলত স্পেস বোঝায়, স্পেস দেওয়াকে বোঝায়। আমরা আরো কয়েকটা স্পেস দেই, একটু জায়গা বড় করে নেই, ঠিক আছে। এটা আমরা কনক্যাটেনেশন পর্যন্ত কপি করে নেই, পরে কাজে দিবে। কনক্যাটেনেশন দিয়ে আবার ওই অ্যারেটা আমরা লিখব। AR পজিশন আমরা কিন্তু এখনো 1 নাম্বার রোতে আছি, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। একটা টেবিলকে আমরা যদি চিন্তা করি তাহলে কি হয়, প্রথমটা হচ্ছে রো, তারপর একটা কলাম, এইভাবে আমরা লিখি, এইভাবে। কিন্তু হ্যাঁ, এখানেই আমাদের প্রথম এই অ্যারেটা হচ্ছে রো, তারপরে আরেকটা রো, তারপরে আরেকটা রো। তো এই রোতে প্রথম পজিশন 1, তারপরের পজিশন 2। তো আমাদের প্রথম, যেহেতু এটা 0, 0তেই আছি আমরা, তারপরে এখন আমরা কিন্তু 1 নাম্বারে চলে গিয়েছি। এই 0 প্রথমে ছিল, এখন আমরা 2 কে শো করতেছি 1। তো এখানে একটা ব্রেক আমরা দিব, যে পরের লাইনে যাওয়ার জন্য একটা ব্রেক, কমান্ড ব্রেক। সেম লাইনটা যদি আমরা কপি করে আবার পেস্ট করি, কারণ আমাদের 3টা রো, ঠিক আছে, সেজন্য আমরা 3টা ইকো করলাম। তাহলে কি দাঁড়ায়, এগুলা ভ্যালুগুলোকে চেঞ্জ করি। এটা হচ্ছে প্রথমটা 0 ছিল, এখন কিন্তু এটা পরের রোতে, সো এটা 1, এটা তারপরের রো, এটা হচ্ছে 2। দ্বিতীয় রো এর প্রথম কলাম NBSP, দ্বিতীয় রো এর
দ্বিতীয় কলাম, তারপরে হচ্ছে তৃতীয় রো এর প্রথম কলাম 0, তৃতীয় রো এর দ্বিতীয় কলাম 1। তো এইভাবে আমরা আউটপুট, মেবি এখানে কোনো সিনট্যাক্স এরর হয়েছে, যাই হোক ব্রাউজারে দেখলেই বোঝা যাবে। এটা না, আমাদের নাম কি ছিল, এটা to_dime। তো আমরা সেটাতে যাই, to_dime দিয়ে যদি আমরা দিই, তাহলে লাইন 8 এ আমাদের প্রবলেমটা, প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে আমরা সেমিকোলন দিই নাই। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সেমিকোলন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার পিএইচপি তে। পিএইচপি কারণ পিএইচপি হচ্ছে খুবই সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। শুধু তাই নয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি মনে করি সবগুলোই সেনসিটিভ। তো এখানে সেমিকোলনের একটা সেমিকোলনের কারণে কিন্তু আমার পুরোটাই ভুল দেখাচ্ছে। এখন যদি আমরা পেজটা রিফ্রেশ করি, দেখুন কি দেখায়, 1 2 3 4 5 6। এটা হলো টু ডাইমেনশনাল, যেটা ম্যাট্রিক্সে আমরা করেছিলাম। এটাকে ফর লুপিং দিয়েও করা যায়, তো এটা আমরা পরে দেখব ফর লুপিং দিয়ে কিভাবে করতে হয়। এখন আমরা শুধু এই অ্যারে দিয়েই দেখি। এখন দেখুন থ্রি ডাইমেনশনাল কিভাবে করতে হয়। এটাকে আমরা একটা যদি কমেন্টস লিখে রাখি যে টু ডাইমেনশনাল অ্যারে লিখে রাখলে আমাদের সুবিধা। এই কোডগুলো কিন্তু অনেক সময় অনেক হেল্প করে। যখন আমরা অনেক বড় বড় কোড করব, অনেক বড় লাইনের স্ক্রিপ্ট তৈরি করব, তখন এই কমেন্টসগুলো আমাদেরকে অনেকটা হেল্প করবে। আমরা সহজে খুঁজে বের করতে পারবো যে কোনটা কোন জিনিসের জন্য ছিল। নাহলে দেখা যাবে যে আমি একই রকম অ্যারে আরো অনেক কয়টা তৈরি করছি, কিন্তু একটা ভুল হয়েছে, সেটা কোথায় হয়েছে, কোন কোন ফাংশনের ভিতরে রয়েছে, সেটা কিন্তু আমরা খুঁজে বের করা একটু টাফ হয়ে যাবে। কিন্তু আমি যদি কমেন্ট দিয়ে লিখে রাখি যে হ্যাঁ আমার এখানে টু ডাইমেনশনাল, এরপরে আমি থ্রি ডাইমেনশনাল করেছিলাম, তো আমার ভুলটা হয়েছে টু ডাইমেনশনালে, আমি কিন্তু সহজেই খুঁজে বের করতে পারতেছি যে হ্যাঁ এখানে টু ডাইমেনশনাল অ্যারে আমার আছে। তো এইখানে গিয়ে আমি কিন্তু সহজেই খুঁজে বের করতে পারতেছি সেটাকে। তো আপাতত এটাকে আমরা কোড ব্লক দিয়ে রাখি, কারণ আমরা থ্রি ডাইমেনশনাল এখন করব। লিখলাম থ্রি ডাইমেনশনাল অ্যারে। এটাকেও আমরা থ্রি ডাইমেনশনালে হবে আমাদের একটা অ্যারে বৃদ্ধি পাবে আর কি। এখানে আর দিয়ে যেটা নিয়েছিলাম আমরা সেটাই নেই, অ্যারে। আমরা ওখানে করেছিলাম যে টু ডাইমেনশনালে দুটা অ্যারে নিয়েছিলাম, এখানে আমরা তিনটা অ্যারে নেব। মানে দুটা বের ছিল, এখানে আমরা একটা অ্যারে কম, অর্থাৎ থ্রি ডাইমেনশনালে হবে কি 3 - 1 করলে হবে যে আমাদের দুইটা অ্যারে ফাংশন। 3 - 1 মানে 2, 2 তে আমাদের দুইটা হচ্ছে, তো 2 টু টাইপ মানে দুইটা অ্যারে। সো আমার মেইন ফাংশন কিন্তু দুইটা, একটা এই যে দুইটা, আমার দুইটা ফাংশন হয়ে গেল। এখন যে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করব, সেই ভ্যালুগুলো আমরা অ্যারেতে নিই। এইখানে আমরা কলামের নাম দিলাম এ বি সি, সি। একটা জিনিস মনে রাখবেন, এগুলো কিন্তু স্ট্রিং, সো আমাদেরকে অবশ্যই কোটেশনের ভিতরে রাখতে হবে। কমা অ্যারে 1, 2, 3 যদি দিই আমরা, দেখুন 4, 5, 6, দেন অ্যারে
7,8,9 যদি আমরা লিখি, তো লাস্টে যে আমাদের শেষ হবে সেটার শেষে কিন্তু ক্লোন অবশ্যই দিতে হবে, এর আগে কোনোটাতে আমাদের ক্লোন দেওয়ার দরকার নেই। তো এখন এটাকে যদি আমরা ইকো করি, তাহলে কি রকম হবে? ইকোটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। ইকো, এখানে দেখুন আমাদের 3 ডাইমেনশনাল ছিল, সো এটা হচ্ছে 0 0 0 0, অর্থাৎ এখন আমাদের 3টা হয়ে গেছে, আগের কিন্তু ছিল 3টা। এটা এই অ্যারের ভিতরে এটা 0 নাম্বার পজিশন, এই অ্যারের ভিতরে এটা হচ্ছে 0 নাম্বার রো, সেই 0 নাম্বার রো এর কলাম হচ্ছে 0 এ। তো আমরা এটাকে করি, আরেকটা করে বাড়াই দেই, 0 0 0। এনবিএসপি যেটা ছিল সেটাই থাক, এটা আমরা আরেকটা কপি করে নিই, এখানে 0 0, এখানে একটা 0 দিয়ে দেই, পেস্ট করলাম, আরেকটা AR 0 0 2, আমাদের 3 নাম্বার যে ভ্যালুটা এখানে 3 নাম্বার পজিশনে আছে সেটা। সো এখানে একটা কনক্যাটেনেশন ইউজ করতে হবে, দেন এখানে এবার কিন্তু আমরা পরের রোতে, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 0, এটা 1, এটা 0 1 2, তাহলে আমাদের এখানে অবশ্যই প্রথমটা হবে 0, তারপরের পজিশনটা কিন্তু আমাদের 1, ঠিক আছে। এটা 0, এটা 1 1 এর 0, এটা ঠিক আছে, এখানে আমরা শুধু 0 করে দিলেই হবে। এটাকে আমরা কপি করে নিই, কপি করে যদি এখানে দিই তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। এনভিএসপি AR 0 0, এটা কিন্তু 0 না, এটা কিন্তু এখন 1, এটা হচ্ছে 0 1 এর 0 নাম্বার অ্যারের 1 নাম্বার রো এর 2 নাম্বার পজিশন, এটাতেও এবার এটা হচ্ছে, এটা ছিল 0, এটা 1, তারপর এটা হচ্ছে 2, তারপর এটা হবে 3। সরি, মনে হয় ব্যাপারটা আমাদের 2 ডাইমেনশনাল হয়ে যাচ্ছে, যেহেতু এই ভ্যালুগুলা আরেকটা অ্যারের ভিতরে ঢুকবে। অ্যারে নিলাম এবং অ্যারে ক্রিয়েট করলাম, দেন ক্লোজ। এবার ঠিক আছে, যে আমার 3 ডাইমেনশনাল 0 1 2, ঠিক আছে। তো এটা আমার পরের লাইনে হয়ে যাচ্ছে, এটাকে একটু ছোট করি তাহলে আরেকটু ভালোভাবে বোঝা যাবে। এটা ছিল 0 এর 0, দেন 0 1 2, এবার কিন্তু এটা 0 ছিল, এবার এটা 1, সো 1 নম্বরে 1 1 1 1 এর 0 0 0
1 এর এটাও 0 হবে, 0 1 এবং 1 এর এটা 1, এটা 1। এই তাহলে এটা 1 এর 0 নম্বর পজিশন, দেন 0 নম্বর 1 এর 0 নম্বর রো 1 নম্বর পজিশন, 1 এর 0 নম্বর রো 2 নম্বর পজিশন 3। এবার 2 এর 2 নম্বরের যেটা আছে, সরি এটা 2 না, এটা 1 হবে, এটা 0 এটা 1, এটা 1 এর 2 নম্বর পজিশন একটা নেই, 1 এর 2 নম্বর রো এর 0 নম্বর পজিশন, দেন 1 এর 2 নম্বর রো এর 1 নম্বর পজিশন, দেন 1 এর 2 নম্বর রো এর 3 নম্বর পজিশন। এটাকে আরেকটা কপি করি, 1 এর এবার সরি অ্যাকচুয়ালি এটা যে 0 1 থেকে আমরা আসতেছিলাম, তো এটাকে 1 করতে হবে, 1 এর 1 1 1। পরের লাইনটা ঠিক আছে, আমাদের আর চেঞ্জ করতে হবে না, যেহেতু আমরা আগে ভুল করেছিলাম। এটা হচ্ছে 1 এর 2 নম্বর রো এর 0 নম্বর পজিশন 7, 1 এর 2 নম্বর রো এর 1 নম্বর পজিশন 8, 1 এর 1 এটা 1 এর 2 নম্বর রো এর 3 নম্বর পজিশন হচ্ছে 2। সো প্রত্যেকটাই আমরা 0 1 থেকে শুরু করব। তো এই অ্যারে হচ্ছে মূল ফাংশন, তার ভিতরে আরেকটা অ্যারে, এই অ্যারেটার যে ভ্যালুটা হচ্ছে সেটা 0 1 থেকে আমরা কাউন্ট করতেছি, এই 0 আর 1 কে দিয়েই আমরা ভ্যালুগুলোকে শো করব। এখন চলুন আউটপুট দেখি। আমাদের ফাইলটা কি নামে সেভ ছিল, to_dime। যদি আমরা এটা সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, to_dime ছিল, এবার 3, সরি এরর দেখাচ্ছে। এখানে যে এররটা দেখাচ্ছে সেটা হলো মূলত এখানকার এররটা, মানে এররটা এখানে আমরা 1 নাম্বার সে পাচ্ছে না, কারণ এখানে কিন্তু আমাদের এটা 0, 0-র ভিতরে আমাদের এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এখানে আমাদের ওইভাবে ডিফাইন করতে হতো, কিন্তু আসলে আমরা ভাবে না করে আমি আসলে 2 ডাইমেনশনাল করতে গিয়ে জিনিসটাকে ভিতরে ঢুকিয়ে ফেলছি। তো এটা আর কি বের করে নিয়ে আসি। এটাকে যদি এখানে নিয়ে যাই আর কমা দেই, দিয়ে এখানে অ্যারেটাকে পেস্ট করি, তাহলে দেখুন যে এখন কিন্তু এটা 0, এটা আরেকটা অ্যারে, মানে 3টা ফাংশন আর কি, যে অ্যারে অ্যারে অ্যারে, এই 3টার ভিতরে আমাদের এটা একটা ফাংশন যেটা আমরা হেডিং হিসেবে রাখবো সেটা, তারপরে হচ্ছে এই অ্যারের ভিতরে যে ফাইলগুলাকে বা ভ্যালুগুলাকে আমরা রাখবো সেটা। তো এখন এটাকে যদি আমরা ব্রাউজারে এখন রিফ্রেশ করি, সরি আমাদের সেভ করা হয়নি, সেভ রিলোড করলে কিন্তু আমাদের 3 ডাইমেনশনাল অ্যারে চলে আসলো। প্রথমে আমাদের হেডিং হিসেবে আছে যে এ বি সি দিয়ে, পরে কিন্তু যে 1 2 3 এভাবে করে আসছে।
আমরা যদি এটার স্ট্রাকচারটা দেখি যে কি রকম ভাবে এটা হয়েছে সেটা যদি দেখতে চাই, তো প্রিন্ট আর প্রিন্টারের সাহায্য আমরা নেব। প্রিন্ট আন্ডারস্কোর আর, এক্সপ্রেশন হচ্ছে এ আর, এটাকে যদি আমরা এখন দেখি ব্রাউজারে মূলত কিভাবে হয়েছে সেটা দেখাবে। আমরা যদি ভিউ পেজ সোর্স দেখি তাহলে আমরা মূলত বুঝবো যে প্রথম অ্যারে, এইটার 0 নম্বর পজিশনের যে অ্যারেটা, সেইটার 0 নম্বর পজিশনের অ্যারেতে আমরা 0 তে এ অ্যাসাইন করেছি, 1 এ বি, সি, এভাবে। তো এটা প্রথম অ্যারে গেল, তারপরে এই অ্যারেটাও ক্লোজ হয়ে গেল, 0 নম্বর অ্যারেটা। এবার 1 নম্বর অ্যারে, এই অ্যারের 0 নম্বর যে রোটা আমরা অ্যারেটা নিয়েছিলাম এখানে, যে এই রোটা 0, এই 0 এর 0 নম্বর পজিশনে 1 আছে, 1 নম্বর পজিশনে 2 আছে, আর 2 নম্বর পজিশনে 3 আছে। 0 1 2। তারপরের অ্যারেটা কিন্তু আমাদের চলে যাচ্ছে 1 নাম্বার, মানে দ্বিতীয় পজিশনে, যেটা 1 নাম্বার রোতে। দেখুন এখানে কিন্তু 1 নাম্বার রো, 0 1 2 করে 1 নাম্বার রোতে যে অ্যারেটা, সেই অ্যারেতে আবার দেখুন 0 1 2 করে 4 5 6 এসেছে। এখানে কিন্তু অটোমেটিক পয়েন্টার শো করতেছে, কিন্তু আমি কিন্তু এখানে কোনো পয়েন্ট করিনি। সো ভ্যালুগুলো অটোমেটিক এই 0 1 2 এর মাধ্যমে অ্যাসাইন হয়ে গিয়েছে। সো 2 নাম্বার অ্যারের যেটা, মানে 2 নাম্বার রো যেটা, সেই রোতে দেখুন যে 0 1 2 তে 7 2 7 8 9 এভাবে কিন্তু চলে আসছে। তো এটাই আমরা যদি এখন আউটপুট দেখি, সেই আউটপুটটা আসলে আমাদেরকে দেখাচ্ছে 3 ডাইমেনশনাল রূপে এইভাবে। এখন পেজ সোর্সটা যদি আমরা দেখি যে আমাদের এখানে কিন্তু হিজিবিজি লেখা আছে, আমরা এই হিজিবিজি লেখাটা বুঝতেছি না। তো এই কারণে আর কি প্রিন্ট আর দিয়ে আমরা স্ট্রাকচারটা দেখে নিলাম যে কিভাবে সে অ্যাসাইন করছিল ভ্যালুগুলোকে। তো এই হলো 3 ডাইমেনশনাল। আমরা চাইলে এভাবে 4 ডাইমেনশনাল করতে পারি। সেই ক্ষেত্রে এখানে আরেকটা কমা দিয়ে আরেকটা অ্যারে আমরা যদি এই এই এইরকম আরেকটা অ্যারে লিখি, সেটাও এখানে চলে আসবে, তখন এখানে আরেকটা ঘর বেড়ে যাবে। এটাকে আমরা ফর লুপ দিয়ে করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই থাক। অ্যারে নিয়ে, অ্যারের অনেক কিছু আলোচনা করলাম, অনেক কিছু দেখলাম আমরা, ভেরিয়েবল ডাটা টাইপ গুলো দেখলাম আমরা। তো এগুলো আপাতত আমরা প্র্যাকটিস করতে থাকি। নেক্সটে অবশ্যই আরো আর এরপরে যা দেখাবো স্ক্রিপ্টিং নিয়ে কিভাবে কাজ করতে হয়, লুপিং থাকবে তাতে কিভাবে লুপ নিয়ে আমরা কাজ করব। তো এই ব্যাপারগুলো আমি পরের লিসনে দেখাবো। আজ আপাতত এতটুকুই। প্র্যাকটিস করতে থাকুন, আরো বেশি করে প্র্যাকটিস করতে থাকুন। ভুল হলে কোথায় ভুল হচ্ছে, কি কারণে ভুল হচ্ছে, এই ব্যাপারগুলা নিজেরাই সমাধান করার চেষ্টা করুন। দেখবেন যে আপনার আপনার কাজেই সেটা লাগবে। কোনো জায়গায় ভুল হয়েছে, এটা অন্য কারো কাছে দৌড়াদৌড়ি না করে আমরা নিজেরাই যদি আমরা সেই প্রবলেমগুলোকে সলভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মাথায় জিনিসটা থাকবে যে হ্যাঁ, এই কারণে আমাদের এই কোডটা ভুল হয়েছিল, বা এই জায়গাটায় ভুল করার জন্য, বা এই সেমিকোলনটা না দেওয়ার জন্য এই জিনিসটা ভুল হয়েছিল। এই ব্যাপারগুলো কিন্তু তখন আমাদের মাথায় মানে অলরেডি ক্যাচ করে যাবে। তো যে কোনো সময় ভুল হলে বা এরর দেখালে আমরা তখন সেই অনুযায়ী সেটাকে ফিক্স করতে পারবো। এইটা যদি আমরা নিজেরা না করি, কারো কাছ থেকে করে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে আমাদের ওই ভুলটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এইটা কিন্তু আর আমাদের ভেতরে থাকবে না, মাথায় থাকবে না। ও আবার দেখা যাবে ভুল হলে আমরা কারো কাছে গিয়ে দেখতেছি অথবা গুগলিং করতেছি। কিন্তু হ্যাঁ, গুগলিং করবেন, কিন্তু সেটা শেখার সময়, শেখার পর গুগলিং করাটা ঠিক না। তাহলে বোঝা যাবে যে আপনি কিছুই শেখেন নাই। কিন্তু যখন শিখতেছেন তখন গুগল থেকে হেল্প নেন, সারাদিন গুগলে পড়ে থাকেন, গুগলে কোড সার্চ করেন, কোনো সমস্যা নেই। কারণ এটা আপনার শেখার পর্যায়ে, আপনি যত বেশি গুগল করবেন তত বেশি বেশি মানুষের আইডিয়া আপনি পাচ্ছেন।
তো এখন সমস্যা নেই, এখন আপনি আহ, হাজারবার গুগল করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শিখে গেলেন, শিখে যাওয়ার পরে নর্মাল একটা ভুল হইলো, কেন হইলো এটা আপনি বের করতে পারতেছেন না, তাহলে বোঝা যাবে যে আপনি কিছুই শেখেননি। এই কারণে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জন্য লাভ, তত আপনার মেমোরি শার্প হবে, আপনার বুঝার ক্ষমতাটা বৃদ্ধি পাবে, ভুল ধরার ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। আপনি সহজেই কোনো একটা ভুল দেখলে সহজেই বুঝে যাবেন যে ও আচ্ছা এইটা এই কারণে ভুল হয়েছে, তখন কিন্তু আপনি সহজেই সেটা ঠিক করতে পারতেছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আরো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন। এর পরের লিসন দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।